আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন বানচালের অপচেষ্টা রোধে ৩ বাহিনী সহ সব সংস্থাকে কঠোর পদক্ষেপের নির্দেশ। গণমাধ্যমে হামলার ঘটনায় ২০ জন শনাক্ত। দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে তারেক রহমানের দাবি। ক্ষমতায় গেলে ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মবক্রেসি বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বললেন সালাহউদ্দিন আহমেদ। গণতন্ত্র ফেরাতে গণমাধ্যমের সঠিক ভূমিকা রাখতে হবে মন্তব্য। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান। স্বাধীনতা যুদ্ধের সময় নায়ককে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। এবং লালমনিরহাটে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য স্বাস্থ্যসেবা ঔষধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই জাতীয় নির্বাচন 2026। নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে ইসি আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করেছে। তবে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ৩ বাহিনী সহ সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে ইসি। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর কার্যক্রম আবারও চালু হবে। গণমাধ্যম অফিসে হামলার ঘটনায় ২০ জনকে শনাক্ত করা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রথমবারের মতো ৩ বাহিনীর প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক। বেলা ১২টায় নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রায় ১ ঘন্টা চলে তাদের বৈঠক। নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন সহ বেশ কিছু ইস্যুতে বিকাল ৩টায় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন কিছু বরদাস্ত করা হবে না। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে। এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিন্দা জানানো হয় গণমাধ্যম অফিসে হামলার ঘটনার। সিইসির সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনে নিজেদের প্রস্তুতির কথা ৩ বাহিনী প্রধান তুলে ধরেছেন বলে জানান ইসি সানাউল্লাহ। বৃহত্তর আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্টচক্র যে কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ইতোমধ্যে অন্ততপক্ষে ২০ জনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হয়েছে মর্মে আমরা নিশ্চিত হয়েছি। কিছু টেকনিক্যাল বিষয় আর কিছু সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ আশ্বস্ত করেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। পরিবেশ ফেরত আসবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। বগুড়ায় শহীদ টি2 মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ তৈরি করেছে বিএনপি। এ উপলক্ষে বগুড়ার শহীদ টি2 মিলনায়তনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে
ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে বিএনপি সেগুলো আবার নতুন করে গড়ে তুলবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে, গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানিয়ে তারেক রহমান বলেন, অতীতেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। এটির মাধ্যমে প্রমাণ হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মব কালচার বন্ধ করতে সরকার ব্যর্থ। 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে গণমাধ্যমকে সঠিক ভূমিকা রাখতে হবে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার নিন্দা জানিয়ে সম্পাদকরা বলেছেন, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের হামলার প্রতিবাদ জানিয়ে মবক্রেসি বন্ধে কঠোর হওয়ার কথা বলেন বিএনপি নেতারা। প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সবসময়, আমরাও জেনেছি কিন্তু সেটা আমলে হলো না কেন? আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে ডেমোক্রেসি? আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার, সেই নেতা জনাব তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। অধিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকেই তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ তাকে বাছাই করবে, সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। জনগণ এখানকার মালিকানা ফেরত পায়, সেই আবহ প্রতিষ্ঠিত করবার লক্ষ্য নিয়ে তারেক রহমানকে আমরা এই বাংলাদেশে অভ্যর্থনা জানাবার প্রস্তুতি নিয়েছি। গণমাধ্যমে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের কথা বলেন সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। ডেইলি স্টার প্রথম আলোর উপর হামলা হলো, এরপরে কি হবে কেউ জানে না। তারেক রহমান আসবেন, তারেক রহমান সেই প্রতিশ্রুতি দেবেন, সেটা আমি জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই। এখন সালাউদ্দিন ভাই, ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু বি হিয়ার বিকজ ইউ আর আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব, যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে না। যদি বিএনপি আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি এটা বলবো, বিএনপির কাছ থেকে আমরা আরো অধিক সহ্য শক্তি, আরো অধিকভাবে সমর্থনে সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। বাকিটা তো নেতৃত্বে দলের সরকারের উপর নির্ভর করে তারা কতটুকু মানবেন না করবেন, তবে শুনবেন, জানবেন, এটা আমি নিশ্চিত আশা করি। আপনারা যদি নির্বাচিত হন, ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এমপি 6
মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন তাহলে কিন্তু আমরা গঠনমূলক আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। এটা দেখতে চাই না যে কোনো নিরাপত্তা সংস্থা থেকে ফোন করে বলা হবে যে কোন টকশোতে কাকে ডাকা হবে, এই চর্চাটা যেন বন্ধ হয়। গণতন্ত্রের স্বার্থেই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে আহ্বান জানান প্রত্যেকেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নিহত 7 বছরের শিশু আয়েশার বাবা বেলাল হোসেনকে দেখতে জেলা সদর হাসপাতালে গিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী আনি, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটন সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা। বিএনপি নেতা রুহুল কবির রিজভী এ সময় আগুনে দগ্ধ বেলালের খোঁজ খবর নেন। ওসমান হাদিকে হত্যা ও লক্ষ্মীপুরে বিএনপির নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা অন্তর্বর্তী সরকারকে তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি, অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীর উত্তমের প্রতি শেষ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। বিমান বাহিনীর আয়োজনে জোহরের নামাজের পর ঘাঁটি বাসারে AK খন্দকারের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। জানাজায় অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। চক্র মালিথার রিপোর্ট। 1971-এর 25শে মার্চ পাকিস্তান বিমান বাহিনীর তখনকার গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকারের নেতৃত্বে উইং কমান্ডার MK বাশার, স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, স্কোয়াড্রন লিডার সদরুদ্দিন, ফ্লাইট অফিসার বদরুল আলম এবং পাইলট নুরুল কাদের বিমান বাহিনী থেকে প্রথম বিদ্রোহ করে বেরিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধদিনের সেই সহযোদ্ধার নামে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডেই জোহরের নামাজের পর AK খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা। বিমান বাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন অফিসার AK খন্দকারের কফিন নিয়ে জানাজা মঞ্চে আসেন। লাল সবুজের পতাকা তার কফিনের উপর উঁচু করে ধরে রাখেন। পরে অস্ত্র উঁচিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানাজায় অংশ নেন। আল্লাহু আকবার। পরে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম AK খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার ফ্লাই পাস্ট করে মরহুম AK খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করে। বিমান বাহিনীর শাহীন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সত্যের পথে সদা নির্ভীক এই বীরকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি প্রান্তিক জনজীবনে নেমেছে স্থবিরতা। এমন পরিস্থিতিতে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী অধ্যুষিত দুর্গম শোলমারি চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। হিমালয়ের তুলনামূলক নিকটে হওয়ায় উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। আবহাওয়ার তথ্য বলছে লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। জেলার কালীগঞ্জের তিস্তা ও ধরলা নদী অববাহিকার বিচ্ছিন্ন বিস্তীর্ণ চর শৈলমারি। জলবায়ু পরিবর্তন ও ঋতুচক্রের পালাবদলে নদী ভাঙন, বন্যা, অসময়ে বৃষ্টিসহ বাড়তি তাপমাত্রার মতো দুর্যোগ এই জনপদের স্বাভাবিক চিত্র।
সীমাবদ্ধ অর্থনীতির শৈলমারী চরে জীবিকা যুদ্ধের বিপরীতে শীতজনিত রোগশোক দুর্ভোগ বাড়িয়েছে স্থানীয়দের। সুবিধাবঞ্চিতদের স্বস্তির বার্তা দিতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা ও ওষুধের পাশাপাশি কম্বল বিতরণ। ওষুধ পাচ্ছি, তাছাড়া কম্বল পাচ্ছি, যে মানুষ দিচ্ছে তার সাথে দোয়া করবো 100 বার। কম্বল পাচ্ছি, ঔষধ পাতি পাচ্ছি। যারা দিল তাই ধরে আল্লাহর রহমত করে। তারপর হ্যাঁ যাই হোক, আল্লাহ ভাগ্যে থুইছে পাচ্ছি। চর অঞ্চলে আমরা কিছু পাই না, এবার পাইছি। ব্যথাতে পাচ্ছি না, ঔষধ পাচ্ছি। ঔষধ থেকে শুরু করে কম্বল, শীতের এরকম দ্রব্য পাইলাম। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। যারা চিকিৎসা কেন্দ্রের অভাবে চিকিৎসা নিতে পারে না, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা এই এলাকার মানুষ কৃতার্থ, আমরা ধন্যবাদ জানাই। কম্বল এবং ওষুধপত্র, চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে অনেক দিয়েছেন, অনেক লোক এসেছে। এখানকার লোক আমরা সকলেই আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই চরটা এত দুর্গম যে আমরা যতটুকু পারলাম দিলাম। এর পাশাপাশি যদি আরও কোনো দাতা সংস্থা বা কোনো সরকারি প্রতিষ্ঠান, যদি কোনো এনজিও প্রতিষ্ঠান এগিয়ে আসে, তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। শৈলমারী চরের আর্থসামাজিক প্রেক্ষাপট বলছে, একদিকে যেমন উর্বর মাটিতে প্রচুর ফসল ফলছে, অন্যদিকে তিস্তার ভাঙন ও বন্যা কেড়ে নিচ্ছে সেই সম্পদ। চরের টেকসই অগ্রযাত্রা নিশ্চিততায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাতনামা বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীদের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে চলতি মাসের 6 ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ায় বন্দুকধারীদের হামলায় 3 বছরের এক শিশুসহ 12 জন নিহত হয়। এবার কৃষি সংবাদ। নানা প্রতিকূলতা পেছনে ফেলে কৃষিতে ব্যতিক্রমী সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন বাগেরহাটের এক তরুণ উদ্যোক্তা। চলতি মৌসুমে 11 বিঘা জমিতে বরই বা কুল চাষ করে সফলতা পেয়েছেন। বাগেরহাট সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকারিপাড়ার তরুণ উদ্যোক্তা আরিফ চলতি মৌসুমে 11 বিঘা জমিতে কুল চাষ করেছেন। বর্তমানে তার বাগানে উৎপাদিত হচ্ছে নারকেল কুল, আপেল কুল, থাই আপেল সহ 5 জাতের কুল। এসব কুল ঢাকা ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। তবে এই সফলতার পথ সহজ ছিল না। এদিক ওদিক রেন্টিং হয়ে মোটামুটি এই খাতে আমি প্রথম করি। তা প্রথম বছর থেকে আমি 1.5 লাখ টাকা নিয়ে নামছিলাম, আর 4.5 লাখ টাকা খরচ করা মানে এই খাতে। তারপর আপনার এবছর প্রায় 5 লাখের মতন খরচ। বর্তমানে তার বাগানে স্থানীয়দের কর্মসংস্থান হয়েছে। আরিফের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে আশপাশের তরুণরাও। 8 বছর যাবৎ কাজ করি, এই বাইরে জায়গায় দেখাশোনা করি, কিন্তু অন্য বছরের থেকে এই বছর ফসল অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ক্ষেতটা এবং বাজার যাত্রা করি, ফল পারি তার সাথে। এখানে 5 প্রকার ফল পাওয়া যায়, তবে প্রত্যেকটা ফলই খুব সুন্দর এবং খুব সুস্বাদু। কুল চাষে সঠিক পরিচর্যা ও উন্নত জাত নির্বাচনই সাফল্যের মূল চাবিকাঠি বলছে স্থানীয় কৃষি বিভাগ। এখানে অনেক পতিত আছে, তারা যদি এরকম সরজান পদ্ধতিতে যদি কুলের আবাদ করে, তাহলে আগামীতে এই অঞ্চলের কৃষি, বিশেষ করে ফল চাষে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের বাগেরহাট এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই কুল রপ্তানি করতে পারবে। কুল চাষে আরিফের এই সাফল্য এখন শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো এলাকার ফল উৎপাদন, কর্মসংস্থান ও সম্ভাবনারও এক প্রতীক। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কক্সবাজারে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সৈকত ও আশেপাশের এলাকায় ভাঙন, বিলীন হচ্ছে একের পর এক ঝাউবন। এতে প্রতিবেশ বিপন্নের পাশাপাশি হুমকিতে পর্যটন শিল্প।
জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত, নদীর মোহনা দখল, অবৈধ স্থাপনা নির্মাণ সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডকে দায়ী করছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর সৈকতে ঢল নামে লাখো পর্যটকের। সম্প্রতি কক্সবাজার শহরের নাজিরার টেক থেকে শুরু করে টেকনাফের শাহপুরীর দ্বীপ পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়ত বাড়তে থাকা ভাঙন তীব্রতায় সৈকতের সৌন্দর্য যেমন হারাচ্ছে, তেমনই বিপন্ন হচ্ছে ঝাউবন সহ আশপাশের জনপদ ও স্থাপনা। হুমকিতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য। যত্রতত্র স্থাপনা ও সৈকতের কাছে বহুতল ভবন নির্মাণ, নদীর মোহনা দখলে বৃদ্ধি পাচ্ছে ভাঙন। 300 মিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা না করার কথা থাকলেও আমরা দেখছি প্রতিনিয়ত বিভিন্ন সংস্থার দুর্নীতির মাধ্যমে এখানে 300 মিটারের মধ্যে স্থাপনা, এমনকি হাইরাস স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইট কংক্রিট দিয়ে আমরা কৃত্রিমভাবে এই ঠেকানোর চেষ্টা করি, যেটা আসলে কখনো সম্ভব হবে না। প্রকৃতিকে প্রাকৃতিকভাবে ঠেকানোর প্রয়োজন। বিভিন্ন গাছপালা রোপণ করে, শেকড় জাতীয় গাছপালা রোপণ করে। সমুদ্র ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। পানি বর্ষ সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে বসে দ্রুত এই ভাঙন প্রতিরোধে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ প্রকৃতির দান কক্সবাজার সমুদ্র সৈকত। ভবিষ্যতের নিরাপদ দেশ বিনির্মাণে পরিবেশ বান্ধব উপায়ে সমুদ্র ও সৈকত রক্ষায় বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সাগরের করাল গ্রাসে ভেঙে যাচ্ছে সমুদ্র সৈকতের এই ঝাউবাগান সহ সৈকতের বিভিন্ন এলাকা। পরিবেশবিদরা বলছেন পরিবেশ বান্ধবভাবে এগুলোকে মোকাবেলা করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বানচালের অপচেষ্টা রোধে 3 বাহিনী সহ সব সংস্থাকে কঠোর পদক্ষেপের নির্দেশ। গণমাধ্যমে হামলার ঘটনায় 20 জন শনাক্ত। দেশ ধ্বংসের কিনারায় চলে গেছে বলে তারেক রহমানের দাবি। ক্ষমতায় গেলে ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মবক্রেসি বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বললেন সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র ফেরাতে গণমাধ্যমের সঠিক ভূমিকা রাখতে হবে মন্তব্য। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান। স্বাধীনতা যুদ্ধের সমর নায়ককে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। এবং লালমনিরহাটে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্য স্বাস্থ্যসেবা ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।